তার সামনে এরকম সন্তানকে মেরে ফেলা, এর থেকে কষ্টের আর কি আছে? তো বললাম যে সেটি বলতে পারি যে তাহলে আমাদের দেখেন বড় সান্ত্বনা আমরা দুই বোন, আল্লাহ আপনার খবর দিক, সে দোয়া করি। আর এই হত্যা বিচার হবে, আমার এখন আব্বা একটা মামলা করে রাখতে হবে। আমাদের ফ্যামিলির সবাই আওয়ামী লীগ, 5 আগস্টের পর আমরা অনেক চাপের মধ্যে আছি আর কি। তো ধন্যবাদ মাননীয় নেত্রী। এখন যাব শহীদ মনির হোসেন শিকদারের পরিবারের সদস্যদের কাছে। মনির হোসেন শিকদার ছিলেন নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি জামাতের সন্ত্রাসীরা মনির হোসেন শিকদারের অনেক সম্পত্তি দখল করে নেয়। দখল করে নেওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ২৫০০-এর জালাকান্দি বাজারে একটি প্লট, নারায়ণগঞ্জ শহরের জেলখানার পাশে ১২ কাঠার একটি জায়গা ও ঢাকায় ২ নম্বর বঙ্গবন্ধু এভিনিউতে ১৬টা দোকান সহ মার্কেট। এই সবই বিএনপি জামাতের সন্ত্রাসীরা ৫ই আগস্টের পর দখল করে নেয়। গত ১১ই নভেম্বর রাতে ডিবি পুলিশ মিথ্যা মামলায় মনির হোসেন শিকদারকে গ্রেপ্তার করে। ১২ই নভেম্বর আদালতে ও পরে কেরানীগঞ্জ জেলখানায় নেয়। জেলখানায় নির্যাতন করে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। গত ২০শে ফেব্রুয়ারি রাত ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদদের সহধর্মিণী ফেরদৌসী মনির লিলি, কন্যা উম্মে হানি ও উম্মে আইমান এবং পুত্র উমায়ের শিকদার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা তাদের দুঃখ বেদনার কথা বলবেন। ফেরদৌসী মনির লিলি এখন তার স্বামীর হত্যাকাণ্ড সম্পর্কে বলবেন। বোন লিলি, আপনি নিজেকে আনমিউট করুন, কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শোনা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শুনতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার সব শেষ হয়ে গেছে না। আমার 3টা ছেলে মেয়ে দেখে আমার হাজবেন্ডের চিরাত হয়ে করে দিয়েছে, আমার পৃথিবীটা অন্ধকার করে ফেলছে। আমার হাজবেন্ড ২৪ আগস্টের পরে থেকে বিভিন্ন ভাবে ওনাকে নির্যাতন করা হয়েছে। কখনো ওনার নারায়ণগঞ্জের জায়গা, কখনো আমাদের গ্রামে ২৫০০ থানার এখানে জায়গা, কখনো গুলিস্তানে একটা ১৫০০ স্কয়ার ফিটের একটা জায়গার মধ্যে একটা ছোট মার্কেট আমার হাজবেন্ড তৈরি করছে। অনেক কষ্ট। ওনায় ৯০ সালে দেশের বাইরে গেছে, অনেক বছর ৩০ বছরের মতো বিদেশে পরিশ্রম করে টাকা দিয়ে ২০০৭ সালে এখানে মার্কেটের জায়গাটা কিনছে। নারায়ণগঞ্জের জায়গাটা দখল করছে, ওইটা নেয় ৯৮ সালে কেনা। অনেক কষ্টের, অনেক, আমি নিজেও দেশের বাইরে ছিলাম, আমাদের অনেক কষ্টের জায়গা সম্পদ তিলে তিলে ঘোড়াগুলি দখল করে নিয়ে নিছে। দখল করে মানসিক ভাবে ওনার বেঁচে থাকতে মানসিক অনেক অশান্তিতে ছিল, অনেক পরিশ্রমের, অনেক কষ্টের টাকার সম্পদ নিয়ে গেছে। গুলিস্তানের জায়গার যে দোকানপাট, ওইগুলি আমাদের একমাত্র ঘর সংসার চালানোর, ছেলে মেয়েদের পড়াশোনার ঘরের, এইটাই আমাদের অবলম্বন ছিল। এটা নিয়ে গেছে অনেক মানসিক ভাবে ভেঙে পড়ছে। খুবই জেলে নেওয়ার আগ পর্যন্ত ওনার খুব পেরেশানিতে, খুব টেনশনই ছিল। ওনারে আপনার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, এর আগের দিন আমাদের ২৫০০ থানার পাশে নরসিংদী থানা আমাদের একটু জায়গা ছিল, ওইখানে আমার হাজবেন্ড মসজিদ করার জন্য একটা জায়গা দিয়ে দিয়েছে, একটা মসজিদ ছোট করে দিয়েছে ওনার মায়ের নামে। ওই মসজিদটার ওইখানে আমাদের জায়গা দিয়ে আসতে গেছে, কিছু লোক ডাকছে যে এখানে রাস্তাটা আপনাদের জায়গার উপরে গেছে একটু কথাবার্তা বলার জন্য। ওই জায়গাটা, ওইখানে মসজিদে একটু কথা বলার জন্য গেছে। বিএনপির নাকি নেতা, খুব নিকৃষ্ট মানের, নসিমনের ড্রাইভার, গার্মেন্টস কাজ করে, এরকম কম বয়সে। আমার হাজবেন্ড একদম বয়স্ক মানুষ, ওনারা তারা খুব ২০-২৫ এরকম বয়সের। ওরা আমার হাজবেন্ডের উপর অনেক অমানবিক ভাবে গাছের ডাল ভেঙে অনেক মায়ের ধরে করছে। পাশের গ্রামের লোকজন উদ্ধার করে মধ্যে পাঠাইছে। অনেক তখন অনেক হাতে পায়ে বাসায় আমার কাছে বলছে যে আমার পা খুলে অনেক অনেক মায়ের ধরে করছে ওনার তখন। তারপরে তার ঢাকায় আমরা ছিলাম, দোকানগুলি নিয়ে গেছে ওনার চলাফেরা, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বহন করানোর জন্য খুবই কষ্ট হয়ে পড়তেছে ওনার। তখন থেকে অনেক নির্যাতনের শিকার। নারায়ণগঞ্জের জায়গাটা দখল করে ফেলছে, ওনার এগুলি নিয়ে ঘোরাঘুরি কেস করার জন্য চেষ্টা করতেছে।
পরে আপনার রায়ের আগের দিন আমার হাজবেন্ড বাসায় ডিবি পুলিশ অফিসার অ্যারেস্ট করে, ডিবি পুলিশ নিয়ে যায়। আমরা আমার ছেলে মেয়ে ডিবি পুলিশ হাতে পানি ডুবে কত হাতে পেয়ে দিচ্ছে, ওনার নামে কোনো কেস নেই, কেন নিয়ে যান, কেন নিয়ে যান। মানে নিয়ে যাওয়ার পরে আমরা গিয়ে দেখি ওনার নামে কেস, ডিবি পুলিশ আমরা দেখে ওনার নামে কেস আছে। না রাইজের থানার সহসভাপতি, সহসভাপতি কি হয়েছে, ওনার তো কোনো অন্যায় করে নাই, কোনো কারো নির্যাতন করে না, এলাকায় নাই। মানুষের দান দক্ষিণা করছে, মসজিদ মাদ্রাসা তৈরি করে দিচ্ছে, ক্লিনিক তৈরি করে দিচ্ছে, ওনার স্কুল তৈরি করছে, ওনার সমাজের ভালো কাজের জন্য, যুবকদের ভালো পথে চলার জন্য সাহায্য করছে, যুবকদের খুব শিক্ষা অর্জন করার জন্য খুব শিক্ষা ক্ষেত্রে ওনার কি করছে। ওনার তো কোনো অন্যায় করে নাই, আওয়ামী লীগ করলে কি অন্যায় করা। আমার হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করছে আমার মেয়ে, আমি অনেক কান্নাকাটি করছে, ওরা ছাড়ে নাই, ওরা কোর্টে নিয়ে গেছে, তারপরে ওনার জেলখানে নিয়ে গেছে কেরানীগঞ্জে। ওইখানে ওনার তখনই ওনার আস্তে আস্তে অসুস্থ হয়ে যাইতেছে, কেরানীগঞ্জে নিয়ে আবার নারায়ণগঞ্জে নিয়ে গেছে, ওইখান থেকে ওনারা আবার কেরানীগঞ্জে আনছে। তারপরে পায়ে ব্যথা বলছে, একটু চিকিৎসা করে নাই, বাইরে থেকে আমি ওষুধ নিয়ে গেল, একদিন ওইটা দেয় না, ওইটা দেয় না, এটা দেওয়া যাবে না, ওইটা দেওয়া যাবে না, কোনো ওষুধই দিতে দেয় না। বলছে ওনার ডায়াবেটিস আছে, ওনার পায়ে ব্যথা পাইছে, ডান্ডা বেরিয়ে পরে নিচ্ছে নারায়ণগঞ্জ থেকে, তখন ওনার পায়ে ব্যথা পেয়ে ওই পায়ে পচন ধরার পরে একদম খারাপ অবস্থা হয়ে যাওয়ার পর ওনার ঢাকা মেডিকেল নিয়ে আসছে 22 তারিখে জানুয়ারি। অপারেশন করে নাই, নিয়ে ফেলাই রাখছে। আমি অনেক ঘুরে টুরে কষ্ট করে ওনার 24 তারিখে অপারেশন করাইছি পরে 25 তারিখে রাত্রে ওনার ভাত টয়লেটে গেছে, ওইখানে অনেক দূরে টয়লেট, ওনার পায়ের অপারেশন নিয়ে অনেক কষ্ট করে। আমি যাওয়ার পরে আমি আশেপাশে মানুষের কাছে শুনছি অনেক কান্নাকাটি করছে, টয়লেটে ওনার কমোড ছাড়া বসতে, হাই কমোডে বসতে পারেনি, পড়ে গেছে, ওইখানে ওনার হার্ট অ্যাটাক করছে। আমাকে একটা ফোনও দেয় না, জানাই নাই। পরের দিন সকালে আমি হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, অর্ধেক রাস্তায় গেছি, পরে কারারক্ষীরা ফোন দিয়েছে আমাকে। গিয়ে দেখে আমার হাজবেন্ডের ব্যথায় অচেতন, কোথাও এখানে নেই, ওইখানে নেই, সিট নেই, এখানে না ওইখানে না, কোনো মতে ওনার চিকিৎসা দিচ্ছিল না। অনেক কষ্ট করে আমি আমার ভাইকে ফোন দেই, আমার আত্মীয়দের ফোন দিয়ে গিয়ে এই কারারক্ষীদের টাকা দিয়ে তারপরে হৃদরোগ হসপিটাল নিয়ে যাই। ওইখানে নিয়ে যাওয়ার পরে অনেক কষ্ট, আমাদের দেয় না কোনো কিছু করতে, ওরাই কাগজ নিয়ে দেয়, ওরা ফাইল নিয়ে নেয়, সহজ করে আমি কিছুই করতে পারিনি। অনেক কষ্টের বিনিময়ে এখানে ভর্তি করছি সিসিউতে, তারপরে সিসিউতে ডাক্তার এসডিউতে দিচ্ছে, ওরা নেয় না, নার্সরা আসামি দিবে না, আসামি এখানে না ওইখানে, এই বারান্দায় নিয়ে ফেলে রাখছে। ওইখানে ভালো চিকিৎসা হয় না, এখান থেকে ওনারা দেয় না, আবার কারাগারে নিয়ে যাবে, এরকম সেরকম। অনেক ভয়ে কান্না করতো, অনেক কান্না করতো। জেলখানায় থাকলে খালি জিজ্ঞেস করতো, নেত্রীকে দেশে ফিরে আসবে না, আমাদেরকে উদ্ধার হবে না, নেত্রী কবে আসবে, আমাদের আওয়ামী লীগ কবে ফিরে আসবে। আমার খালি খালি জিজ্ঞেস করতো বাইরের কি খবর, নেত্রী কবে দেশে আসবে, তুমি খোঁজ খবর রাখ, খবর টবর দেখবে, আমি আসবে, তুমি টেনশন করো না, টেনশন করো না, আমাদের জায়গাগুলো উদ্ধার করবো, তুমি চেষ্টা করে করে যাও। আমি কোর্টে, জেলখানায়, এখানে 3টা ছেলে মেয়ে এখানে বাসায় খালি ফেলে রেখে আমি মহিলা মানুষ কোর্টে, জেলখানায় দৌড়াইতে ধরাইতে আমি অস্থির। আমার এক ভাই আছে, আমার ভাইয়ের 4টা-5টা কেসে দিয়ে রাখছে, মার্ডার কেসে দিয়ে রাখছে। আপনার 2,500-এর ভাইস চেয়ারম্যান ছিল রফিকুল ইসলাম। আমার ভাই যে আমার একটু ছাত্রলীগের সভাপতি ছিল, হেল্প করতে পারতেছে না, বাসায় আসতে পারে না, 5টাকে মার্ডার কেসে দিয়ে দিয়েছে। আমার ভাইয়ের ফ্যামিলি অসহায় হয়ে গেছে, পারে না কেউ। আমার দেবরটাও দেশে থাকতে পারে না, দেবরের ছেলে টেলে সব ভয়ে বিদেশে চলে গেছে। আমার কেউ হেল্প করার মতো ছিল না। আমি অনেক কষ্ট করে আমার 3টা ছেলে মেয়েদের আমি খালি পাশে ফেলে রেখে আমি দৌড়াদৌড়ি করছি। ম্যাডাম শেষ পর্যন্ত আমার হাজবেন্ডে বাঁচায় রাখতে পারি না, চিকিৎসা কোনো মতে ডাক্তার ফাইল দেয় না, একজনে দেখলে ওইজনে দেখে না, ভালো করে আমার সাথে কথা বলে না, জিজ্ঞেস করলে আমার জায়গা দেয় না। কারারক্ষীরা কোনো মতে, আমি অ্যাপ্লিকেশন করছি আমার হাজবেন্ডের সেবার যত্ন আমি থাকতে চাই না, অনেক অসুস্থ, বসতে কোনো ধৈর্য উঠাইতে বসাইতে হয়। আমার অ্যাপ্লিকেশনটা দিয়ে রাখছে, আমার এরা পাস দেয় নাই। যে কারারক্ষীতে আমি ডেলি 3 টাইম কারারক্ষী আমি 500 করে দিয়ে আমি ডেলি টাকা দিয়ে থাকছি আমার হাজবেন্ডের একটু সুবিধা, পাঁচটা পায়খানা নিজে খাতে করানোর জন্য, খাওয়ার জন্য। খাওয়াইতে গেল তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করে, অসুস্থ মানুষ খাইতে পারে না সহজে, তাড়াতাড়ি করে খেলে খাও, তাড়াতাড়ি খাও। আমি বলতাম তাড়াতাড়ি খাও, আর তো খাইতে পারি না, একটু সোপও খাইতে পারে। এত মানসিক অশান্তি, যেমন আমার আমি 28 দিন ওনার সাথে ছিলাম, অনেক কষ্ট। আমি একটা কারাগারে ছিলাম, আমার হাজবেন্ডের বেডে বসতে দিত না, টুলেও বসতে দিত না, আমি দাঁড়ায় থাকতাম সারা দিন রাত, বোরকা পরে থাকছে 28 দিন, গোসল করতে পারি না, খাওয়া দাওয়া নেই না। আমার হাজবেন্ডের খাটটার নিচে বলছে আমি একটু, ওই খাটটার নিচে আমি একটু শুয়ে, আমি আর পারি না দাঁড়ায় থাকতে, আমাকে দেয়নি। অন্য রোগীর আমার দিচ্ছে, ওদের খাটের নিচে পাটি বিষয়ে আমি 28 দিন খাটে আসছি, খাটের নিচে আমি শুয়ে থাকছি। আমার দেয় নাই, কিন্তু আমার হাজবেন্ডের খাটের নিচেও বসতে দেয় নাই।
ওনার একটু ধরতো দেয় না, মানে ধরলে তাড়াতাড়ি করেন আমার একটু এরকম সেবা করতে দেয়। ছেলে মেয়েরা দেখতে গেলে দেয় না, পাশের অন্য মানুষের অন্য রোগীর খাটের সামনে তাকায় দেখে আসতো বাপের, মাঝে মধ্যে রিকোয়েস্ট করে একটু যাইতো, একটু দেখতে। অনেক কষ্ট, অনেক চিকিৎসা একদম দেয় নাই। আমরা এই চিকিৎসা করাবো, আমরা সব করাবো, আপনারা আমাদের বাধা দিয়েন না। ফাইল নিয়ে যায়, প্রেসক্রিপশন নিয়ে যায়, একটু খারাপ লাগলেও না আমি ডাক্তারের কাছে ওদের কাছে চাই ফাইল নিতে হয়। এমন করতে করতে আমার হাজবেন্ড মারা হয়ে গেছে। আমি অসহায় হয়ে হাতে পড়ছি। মেরে ফেলে দিল। জানে হাতে তুলে মেরে ফেলে দিল। হ্যাঁ। ওনাকে মেরে ফেলছে। আমি দেখছি একটা ডাক্তার কি যেন ওনার ব্লগে আমার সরাই দিছে, হাতের দিয়ে পালস চেক করি, এটা বলে সরাইছে। আমি জানি না আসলে এটা কে কোথাইছে সুই দিয়ে দেখছি। আমার হাজবেন্ড সুদর্শন স্মার্ট পুরুষ ছিল, আপনি জানি না দেখেন কিনা ওনার ছবি। ওনার দেখেন ওনার মরার 10-12 দিন আগে অবস্থা, মরার সময় আরো খারাপ অবস্থা হয়ে গেছিল। অবস্থা আমি কিনে এনে তারপরে আমার কাছে যাইতে দিত না, অনেক দূরে দূরে থাকতাম। মাঝে মধ্যে গেলে বলতো তুমি হয়ে গেছো। আমার হাতটা একটু ধরতে চাইতো না, আমি ভয়ে বলে দিতাম, হাতটাও দিতাম না। তুমি একটু বসো না, তুমি দেখো ওরা কেমন করে কিভাবে বসে তোমার পাশে। আমার ছেলে মেয়ে ঘুরে ভালো করে বাপেরে দেখতে পারে না। আমার জায়গার সব দখল করে নিয়ে গেছে মার্কেটে, দখল, এটা দিয়ে আমার সংসার চলতো। এখন আমার ছেলে মেয়েদের নিয়ে একদম অসহায়। 2002 সালে আমার আওয়ামী লীগ করার জন্য আমার 2 ভাইদের, আমার আপন ভাই, আমার ফুফাতো ভাই নিয়ে ঘর থেকে আমার আব্বার সামনে থেকে নিয়ে মেরে ফেলছে আমার ছোট ভাইয়েরা। সেই যন্ত্রণা সহ্য করতে পারেন আমার বাবা অনেক বছর কষ্ট করে কেস, আমার যে বাবার জায়গা সম্পদ সব বিক্রি করে কষ্ট করে, আমার আব্বা ছিল আওয়ামী লীগের সভাপতি, কষ্ট করে কেস চালায় নিছে, রায় পর্যন্ত আমার আব্বা বাঁচে থাকতে পারে না। আমার আব্বাও মারা গেছে যন্ত্রণায়, আমার মায়ের ভাইয়ের আমার যন্ত্রণায় এখনো ভুগতেছে। আমার নির্যাতিত বহু বছর ধরে। 2002 সালে আমার ভাই, ছোট ভাই মেরে ফেলছে নিয়ে, এত বছর ধরে আমার হাজবেন্ড মেরে ফেলছে। আমার ফুফাতো আমার আমার ফুফু একদম প্যারালাইজড, একদম বিছানায় পড়ে আছে, ছেলের চিন্তা, ছেলে হারায় এত বছর যাবত কষ্টেতে আছে। আমার একটা বিয়ে উপযুক্ত মেয়ে, কত স্বপ্ন দেখছে আমার মেয়ের এইভাবে বিয়ে দেবো। আমার মেয়েটা বাইরে লেখাপড়া করে আসছে, বাংলাদেশে আসছে, বাপের দেখবেন ডিসেম্বর আবার চলে যাবে ঝেলে পড়াটা, আর আমার মেয়েরে পাঠাইতে পারি নাই। আমার ছোট দুইজন, আমার বড় মেয়ে। আসসালামু আলাইকুম। আমি 6 বছর পরে কানাডা থেকে আসছি। কানাডাতে আসার জন্য অনেক কষ্ট ছিল, যেটা আমি 6 বছর আসি নাই। গ্রাজুয়েশনের পরে একটা চাকরি হয়, তারপরে আমি কানাডা থেকে আসছি 6 বছর পর। আসার পরে একটা মাস্টার্সেও ভর্তি হয়েছি। ওর পরে আমি ক্লাস 8 থেকে আসি, ওই সময় আব্বু আমাকে ফোন করে যে তোমার আব্বুকে নিয়ে যাচ্ছে, তোমাকে না দেখে তোমার আব্বু যাবে না। আমি বাসায় এসে দেখি টিভি পুলিশরা আমার আব্বুকে নিয়ে যায়। পরে আমরা কত কান্নাকাটি করলাম টিভি পুলিশের কাছে, ছেড়ে দেন, আমার আব্বুকে ছাড়লো না। ওই দরজার সামনে আমার আব্বুরে লাস্ট আমি জড়ায় ধরি, লাস্ট আমার আব্বুরে জড়ায় ধরি, এরপরে ওর আব্বু পাশ হয়ে যায়। আমি কেন থেকে আব্বুর জন্য একটা ঘড়ি আনছি, এই ঘড়িটা আব্বু করতে পারবো না। আমার আব্বু অনেক কষ্ট করে আমাকে কেন পড়াশোনা করেছে, আমার আব্বুর কাছে আমার অনেক ঋণ। আমি একটু সুখ, আমার আব্বুর ঋণও শোধ করতে পারলাম না। আমি কখনো চিন্তা করি না আমি 6 বছর আমার দেশে আসার পরে দেখবো আমার বাবা এখানে মারা ফেলবে। ঘরে ঘরে কান্নার রোল, কত মানুষকে বিশ্বাস করে দিল তাই।
আমার ছেলে। আসসালামু আলাইকুম। আমার ছোট ছোট দুইটা ভাই বোন, আমার ভাইয়ের বয়স মাত্র 16। এই বয়সে ওর বাবার লাশটা কাঁধে নিয়ে কবর দিতে হলো। আমাদের কি অপরাধ ছিল? আমরা কি দোষ করছিলাম? আমি হসপিটালে আমার বাবাকে ঠিক করে দেখতেও পাইনি। আমরা হসপিটালে আমার বাবাদের দেখতেও পারতাম না। কাছে গেলে পুলিশ আমাকে দূর করে দিত, গেট থেকে বের করে দিত। আমার বাবাকে কাছে যেতে পার, বাবা আমাকে দূর থেকে অসহায়ভাবে আমাদেরকে তাকায় থাকতো। আমি যেদিন মরে গেছে ওই দিন ঠিক করে দেখতে পারি নাই। মরার পর লাশ মনে হয় 2-3 পর পেয়েছি আমরা। কি করে সান্ত্বনা দেবো বলো তোমাদের? আমি খালি আমি বলতে পারি আমাদের দেখো, আমরা এই সব হারানো তোমাদের মতনই এক ব্যথার ব্যক্তি। এক রাত্রের মধ্যে বাবা মা, 3টা ভাই, ভাইয়ের বউ, চাচা, সেই ফুফাতো ভাই, 3টে ফুফাতো বোন, 2টে ফুফাতো ভাই, ফুপু ফুপা, সব একসাথে হারালাম। তারপরে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আর এখনো তো সেই একই অবস্থা। ধৈর্য ধরো, আর আমার বাবার তোমাদের বিচার লেখাপড়া শিখতে হবে। না, বিচার হবে ইনশাল্লাহ। বেঁচে যখন গেছি এই বিচার হবে। তোমাদের লেখাপড়া শিখতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা আর ওই জমি জমা কি কি দখল করছো ওগুলি সব আমি তালিকা নেব, আমরা খোঁজ নেব, এটা ব্যবস্থা করতে চাই। আমাদেরও তো অবশ্য সব নিয়ে গেছে, এমনকি আমার লকার ভেঙে গহনাগাটিও নিয়ে গেছে। আমার নানি, দাদি, মা, আমরা এগুলি আমার জেসি সব গেছে। ওটা আমি চিন্তা করি না। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা যে নিঃস্ব করে দিচ্ছে, এই শোধ নিতে হবে। ধৈর্য ধরেন, টাইম আসবে। আমার ছেলে মেয়েগুলো তো এখন লেখাপড়ার চলন্ত অবস্থায়। ছেলেটা ইন্টার ফার্স্ট ইয়ার, ছোট মেয়েটা ইন্টার সেকেন্ড ইয়ার। ওদের ছেলে এনে মানে মার্কেটের ভাড়াটা দিয়ে আমরা সব সংসার চলতো। আমি ছেলে মেয়েগুলো কিভাবে পড়াশোনা করে ধৈর্য ধরেন, দেখি। জি, মাননীয় নেত্রী, ধন্যবাদ আপনাকে। আমরা